salute, red salute, red salute, comrade. We salute, red salute, red salute, comrade. We salute, red salute, red salute, comrade. প্রিয় লাল ঝান্ডা বুকে নিয়েই বাংলাকে বিদায় জানালেন পাম অ্যাভিনিউর দুকামরার ফ্ল্যাটটাকে। বিদায় জানালেন তার জন্মভূমিকে। যে জন্মভূমিকে শিল্প সমৃদ্ধ করার স্বপ্ন দেখেছিলেন তিনি, তার স্বপ্নের সিঙ্গুর প্রকল্প সাফল্যের মুখ দেখেনি। হয়নি টাটাদের কারখানা, আন্দোলনের জেরে চলে যেতে হয়েছিল টাটাদের। চুরমার হয়ে গিয়েছিল বাংলায় গাড়ি শিল্পের স্বপ্ন। উল্টে ৩৪ বছরের বাম শাসনের পতনের কারণ হয়ে দাঁড়িয়েছে সিঙ্গুর। অনেকে তাকে কৃষক বিরোধী কিংবা অদক্ষ প্রশাসক বলে যেমন দাবি করেন, তেমনি লক্ষ লক্ষ মানুষ বুদ্ধদেব ভট্টাচার্য সম্পর্কে এক নিঃশ্বাসে একটাই কথা বলেন, বুদ্ধবাবু সেই ব্যক্তি যিনি পশ্চিমবঙ্গকে শিল্প সমৃদ্ধ করতে চেয়েছিলেন। তাঁর আমলেই উঠেছিল সেই স্লোগান, কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। আপনি যখন দলের অফিস আর বাড়ি করতেন তখন আপনাকে আক্রমণের লক্ষ্য হতে হয়নি। বিরোধীরা, তৃণমূল কংগ্রেস শাসক দল আপনার বিরুদ্ধে কিছু তো বলেইনি, উপরন্তু মুখ্যমন্ত্রী স্বয়ং আপনাকে ফোন করে চলচ্চিত্র উৎসবে নেমন্তন্ন করেছেন। পার্থ চট্টোপাধ্যায় আপনার বাড়ি কার্ড দিতে চলে গেছেন। কিন্তু যে মুহূর্তে আপনি পাবলিক লাইফে ব্যাক করলেন এবং একের পর এক জনবহুল জনসভা করতে শুরু করলেন, সেহেতু আপনাকে কি মনে হচ্ছে যে শাসক দলের স্বাভাবিকভাবেই আক্রমণের লক্ষ্য হচ্ছেন? ওরা কি ওদের লক্ষ্য, কি ওদের উদ্দেশ্য আমার দরকার নেই, আমার কাজ আমায় করতে হবে। আমরা বুঝতে পারছি রাজ্য এমন একটা বিপদের মধ্যে ক্রমশ চলে যাচ্ছে, আমাদের কথা মানুষকে বলতেই হবে। কি হচ্ছে রাজ্যের কৃষি ব্যবস্থা, এই আত্মহত্যাটাই কি আস্তে আস্তে পশ্চিমবাংলার চরিত্র হয়ে যাবে? ছিল না তো আগে। এগুলো মানুষকে আমরা বলবো না? পশ্চিমবাংলায় যদি কলকারখানা না হয়, ছেলেমেয়েরা যারা এখন কলেজে পড়ছে, ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ছে, অল্প লেখাপড়া জানে, ভালো লেখাপড়া জানে, তাদের ভবিষ্যৎটা কি? তো শুধু সিপিএম তৃণমূলের ব্যাপার না, এই ছেলেমেয়েদের কাছে আমাদের কথা বলতেই হবে। আমরা এটা ভালো করেই বুঝেছিলাম, শুধু ধান চাল নিয়ে, শুধু কৃষির সাফল্য নিয়ে পশ্চিমবাংলা এগোতে পারে না। ধরুন এই মুহূর্তে আপনি ভারতের সারা রাজ্যের শিক্ষা জগতের ছবিটা দেখুন। এতগুলো ইউনিভার্সিটি, এতগুলো কলেজ, এতগুলো পলিটেকনিক, আইটিআই, ইঞ্জিনিয়ারিং কলেজ, এই ছেলেমেয়েগুলি পাশ করার পর কোথায় যাবে? শিল্পের ভবিষ্যৎ এ রাজ্যে কি হয়েছে তা বর্তমান পরিস্থিতিই বলবে। কিন্তু যিনি শিল্পায়নের স্বপ্ন দেখেছিলেন তিনি চলে গেলেন চিরতরে। পাম অ্যাভিনিউর যে দুকামরার ফ্ল্যাট তিনি কখনো ছাড়তে চাননি। চূড়ান্ত অসুস্থ হলেও এই ফ্ল্যাট ছেড়ে তিনি হাসপাতালে অবধি যেতে চাইতেন না। এই ফ্ল্যাটে ছড়িয়ে থাকা বই, বিছানা, গানের ক্যাসেটের মধ্যেই ছিল তাঁর যাপন। এদিকের দেওয়ালে আমরা দেখতে পাচ্ছি কার্ল মার্কস, পিট সিগার, লেনিন এবং রবীন্দ্রনাথ। আমরা যদি আলমারির দিকে তাকাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি ভারতীয় সিনেমার বই থেকে ইংরেজি বইও অনেক আছে, এবং পাশাপাশি সন্দীপন চট্টোপাধ্যায়ের বই গীতবিতান, বুদ্ধদেব বাবুর প্রিয় বই ছিল গীতবিতান, বিষ্ণুদের কবিতা, রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের তার ইতিহাসের বই, বাংলার ইতিহাসের বই, এবং প্রচুর বই থরে থরে সাজানো। অন্নদাশঙ্কর রায়, শামসুর রহমান, এইভাবেই সাহিত্যের মধ্য দিয়ে বুদ্ধদেব ভট্টাচার্য জীবনযাপন করতেন। রাজনীতিক বুদ্ধদেব ভট্টাচার্য আগে থাকতেন এন্টালি বাজারের কাছে হরলাল দাস স্ট্রিটে। 59 পাম অ্যাভিনিউয়ের সরকারি আবাসন তৈরি হয়েছিল বামেরা ক্ষমতায় আসার পরে। 1980 সাল নাগাদ বুদ্ধদেব ভট্টাচার্য এখানকার এ ব্লকের একতলার বাসিন্দা হন। তখন তিনি রাজ্যের মন্ত্রী। কোথাও এতদিন একটানা একটা ক্ষমতায় থাকার ফলে পার্টির ভেতরে বিভিন্ন গণসংগঠন একটা উন্নাসিকতা, একটা ঔদ্ধত্য গড়ে ওঠে। এই বিপুল জয়ের পরে সেটা খুব সতর্ক হতে হবে। যেমন ইতিমধ্যে আমরা বলেছি রাস্তাঘাটে যেন কোনো রকম অশান্তি না হয়, এক। কিন্তু এই যে নাম্বার সিট বেড়ে গেল, এর থেকে একটা ওই অ্যারোগেন্স জন্ম হয়, যা আছে আমরাই করবো, আমরাই শেষ কথা বলবো। এই মানে গণতন্ত্রের অন্যতম কথা হচ্ছে টলারেন্স। এবং যেটা আমি জিজ্ঞেস করছিলাম না, এখানে বিরোধী দল যাই বলুক, ছোট হোক বড় হোক, তার কথাটা শোনা অন্তত দরকার। আমার ক্ষেত্রে অন্তত সেটা অসুবিধা হবে না।
সেই ধৈর্য বা সেই এটা না থাকলে, টলারেন্সটা না থাকলে ডেমোক্রেসি হয় না। মুখ্যমন্ত্রী হিসেবে বড় বাড়ি বা বাংলো নিতেই পারতেন, কিন্তু ছোট্ট দুকামরার ফ্ল্যাটের উষ্ণতা তিনি কোথাও পেতেন না। রাজ্য রাজনীতিতে যখন দুর্নীতি যখন অনিবার্য একটা মানে খবর, সবসময়কার খবর, এবং সেখানে কাঁড়ি কাঁড়ি টাকা, নেতাদের বড় বড় দামি দুর্মূল্য গাড়ি, যেখানে রাজ্য রাজনীতির সবসময় খবরের কেন্দ্রে, সেখানে রাজ্যের দুবারের একজন মুখ্যমন্ত্রী এইভাবে নিরাভরণভাবে জীবনযাপন করছেন, বা এতদিন ধরে করে এসছেন মুখ্যমন্ত্রী থাকাকালীনও, এবং সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বুদ্ধদেব ভট্টাচার্য। বৃহস্পতিবার সকালেও এই বাড়িতেই শেষবার প্রাতরাশ সারেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। সেই শেষের সময়টুকু সামনে থেকে দেখেছেন বাড়ির সর্বক্ষণের কর্মী হরেন অধিকারী। সকালে উনি যেরকম চা বিস্কুট খান, সেই সূত্রেই চা বিস্কুট খাওয়ানো হয়েছে। তারপরে জলখাবার খাওয়ানো হয়। জলখাবারে আম, একটা প্রোটিন পাউডার আছে, তার সাথে ছাতু মিক্সড করে খাওয়ানো হয়। মেডিসিন খাওয়ানোর পরেই উনি মেডিসিনটা বার করে দিয়েছেন মুখ থেকে। ওনার সকালবেলা জ্বর এসেছিল, ডাক্তারবাবুকে ফোন করার পরে উনি বললেন একটা জ্বরের মেডিসিন খাওয়াতে, প্যারাসিটামল 650। তো ওইটা খাওয়ানোর পরে ওইটা উনি বার করে দিয়েছেন। শ্বাসকষ্টের সমস্যা হচ্ছিল, সে কারণে ডাক্তারবাবুকে ফোন করতে ডাক্তারবাবু বললেন বাইপ্যাপটা দিতে। বাইপ্যাপ দেওয়া হওয়ার পরে তারপর কিরকম একটা হচ্ছিল, আমাদের মনে হলো যে উনি আর নেই, এক্সপায়ার করেছে। এই ছোট্ট ফ্ল্যাট থেকেই একসময় এত বড় রাজ্য চালিয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য। কখনো চূড়ান্ত সাফল্য এসেছে, আবার কখনো নেমে এসেছে বিপর্যয়। পাম অ্যাভিনিউয়ের এই ফ্ল্যাট সব ওঠাপড়ার সাক্ষী। এই ফ্ল্যাট শাসক বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখেছে, বিরোধী বুদ্ধবাবুকেও দেখেছে। রাজ্য সরকার চিঠি লিখছে যে সিবিআই নন্দীগ্রাম কাণ্ডে যেন আপনাকে জেরা করে। কাকে জেরা করে? শুনুন, এসব কথার কোনো মানে নেই আমার কাছে, একেবারেই কোনো মানে নেই। এই কারণে যে আমার যা কথা ছিল, আমার যা কাজ, সব তো রাইটার্সে রয়েছে ফাইলে, গোপনীয়তার মধ্যে কিচ্ছু নেই। বলছে ফাইল উধাও হয়ে গেছে, আপনারা লোপাট করে দিয়েছেন। হতে পারে না, কোনো ফাইল লোপাট হতে পারে না। ওখানে সব ফাইল আছে, সব কিছু আছে, প্রকাশ্যে আছে, এবং ওখানে একটি দায়বদ্ধ সরকারের যা করা উচিত ছিল তাই করেছি। যে কোনো সরকার করতে তা বাধ্য। আইনের শাসন একদম ভেঙে পড়েছিল। ধরুন, যেটা খবর আসছিল যে মাওবাদীরা তৃণমূল একসঙ্গে করে অস্ত্র জড়ো করছে, প্রশিক্ষণ হচ্ছে, রাস্তা কাটা, গাছ কাটা, অফিস বন্ধ, এই অবস্থা চলতে পারে? গুলিটা না চললেই ভালো হতো। মাঠে ময়দানে সবটা নিয়ন্ত্রণ থাকে না রাইটার্সে, যারা আজকে আমরা ছিলাম তখন। কিন্তু এই যে পেছনে বসে এইসব কাণ্ড হচ্ছিল মাওবাদী এবং তৃণমূলের, আসলে এইগুলোই তো আসল ইনভেস্টিগেশন হওয়া উচিত। তার মানে বুদ্ধবাবু, গুলি চালানোর কথা আপনি জানতেন না? আমি তখন অ্যাসেম্বলিতে, আমার এখনও মনে আছে, অ্যাসেম্বলি হাউসের মধ্যে সব কিছু ছিল, ঠিক কী বিজনেস ছিল মনে নেই। আমি ঘরে এসে বসলাম, শুনলাম এই গুলি চলে গেছে। আমি তখনই আমাকে একটু পরে বললো আমার ফিগারটা 14। খুব খারাপ লাগলো। কিন্তু ফিগারটা পরে আবার দেখলাম ফায়ারিংয়ে হয়েছে 8 জন, 6 জন হয়েছে অন্যভাবে, নানান রকম ইনজুরিতে। সেটাই বা কী করে হলো, কারা করলো? এখনকার শাসকেরা বলে আপনার ক্যাডাররা গুলি চালিয়েছিল। ক্যাডার ওখানে গিয়ে আমাদের লোকদের, এই লোকদের যারা মেরেছে তাদের গিয়ে ওই পুলিশের সঙ্গে গিয়ে এসব গল্প আগে শুনেছি। পায়ের চটি পড়ে, তারপরেও শুনেছি তো হাজার হাজার ছেলে বাচ্চাকে পা ছিঁড়ে ছিঁড়ে নদীতে ফেলে দিয়েছে। ওসব বাজে গল্প করা শোনার আমার আর ইচ্ছে নেই, অনেক শুনেছি গল্প। তিনি মুখ্যমন্ত্রী, তিনি পুলিশ মন্ত্রী, তিনি শিল্প স্বপ্নের ফেরিওয়ালা, তিনি দলের নয়নের মণি, তিনি খাঁটি কমরেড, তিনি লেখক, তিনি নাট্যপ্রেমী, তিনি সিনেমা ভক্ত, তিনি ক্রিকেট পাগল। একটা মানুষ, অনেকগুলো রূপ, কিন্তু সব কিছুর ওপরে তিনি এক আদ্যন্ত সৎ রাজনীতিবিদ। তার ধবধবে সাদা পাঞ্জাবির মতোই আগাগোড়া স্বচ্ছ, নিষ্কলুষ, অমলিন তার রাজনৈতিক জীবন। তিনি বুদ্ধদেব ভট্টাচার্য। একটা মানুষ মরে গেলে তার জীবন শেষ হয়ে যায় না, তাকে মানুষ মনে রাখে তার কাজের মধ্যে দিয়ে। তার আত্মা শান্তি পাক, বারবার তিনি ফিরে আসুন এই বাংলার মাটিতেই। দিনের শেষে কিন্তু একটা কথা আমাকে স্বীকার করতে হবে, যেটা না স্বীকার করলে অন্যায় হবে। সেটা হচ্ছে এই একটা রাজনৈতিক ব্যক্তি
যে তার গোটা রাজনৈতিক জীবনে কখনো সততা থেকে বিচ্যুত হননি, তার রাজনৈতিক নিষ্ঠা থেকে সরে আসেননি, তার আদর্শ থেকে তিনি কখনো পিছপা হননি, এবং যে ব্যক্তির বিরুদ্ধে কখনো কোনো দুর্নীতি, স্বজন পোষণ করার কোনো অভিযোগ আজ পর্যন্ত বাংলায় কেউ করতে পারেনি। তার রাজনৈতিক স্বচ্ছতা, তার অর্থনৈতিক সততা, তার অনাড়ম্বর জীবনযাপন যে কোনো রাজনৈতিক কর্মীর কাছে একটা দৃষ্টান্ত হয়ে থাকবে। তার অবদান, তার কাজকর্ম, তার সততা, তার নিষ্ঠা, তার ভূমিকা রাজনৈতিক নেতা হিসেবে, যুব আন্দোলনের নেতা হিসেবে, রাজ্যের প্রশাসক হিসেবে, জনপ্রতিনিধি হিসেবে, একজন মানবদরদী মন নিয়ে একজন নিষ্কলঙ্ক, নিষ্পাপ, সৎ নেতা হিসেবে আমাদের মধ্যে অমর থাকবে। ধুতি পাঞ্জাবি পরিহিত বাঙালি ভদ্রলোকের আদর্শ প্রতীক বুদ্ধদেব ভট্টাচার্য। আদ্যন্ত কমিউনিস্ট, অনাড়ম্বর জীবনযাত্রা, ত্যাগ, তিতিক্ষা, সহ্য, ধৈর্যে ভরা গভীর জীবনবোধ, আপোষহীন মূল্যবোধ, রাজনৈতিক আদর্শে অবিচল, নীতি নৈতিকতায় কঠোর বিশ্বাসী। এত ভালো মানুষ ছিলেন, কাজের প্রতি তার অভূতপূর্ব নিষ্ঠা ছিল এবং প্রচুর পরিমাণে একজন সৎ মানুষ ছিলেন। রাজনৈতিক মতভেদ ছিল, কিন্তু ওর সাথে তার সত্ত্বেও সুসম্পর্ক ছিল। উনি একজন সৎ রাজনীতিক ছিলেন। চলে যাওয়াতে একটা বড় শূন্যতা সৃষ্টি। বুদ্ধদেব ভট্টাচার্য মানে আক্ষরিক অর্থেই সততার প্রতীক। তাঁর অনুরাগী থেকে তাঁর কট্টর রাজনৈতিক বিরোধী, এই একটা বিষয় সম্পূর্ণ একমত। এই একটা জায়গায় এসে সব পথ মিলেমিশে একাকার। বুদ্ধবাবু, আরেকটা খুব গুরুতর অভিযোগ উঠছে অস্বচ্ছতার। মানে নন্দীগ্রামে কি হয়েছে আপনি বলছেন নন্দীগ্রামের মানুষের কাছে পৌঁছানো যায়নি, কিন্তু রাজ্যের মানুষ এটাও জানে না যে কোন শর্তে আপনি শিল্পপতিদের জমি দিচ্ছেন, বা এই শর্তগুলো খুব একটা বিরোধীদের সামনে নয়, রাজ্যের মানুষের সামনেও খুব একটা স্বচ্ছতার সঙ্গে বোধহয় আসেনি। স্বচ্ছতা বলতে কি বোঝায়? মনে করুন যে যদি সিঙ্গুরের বলেন, সিঙ্গুরে যা হয়েছে সেটা আমাদের যা ইনসেন্টিভ প্যাকেজ, আমাদের বিরোধীদের অনেকেই জানেন না এবং আমাকে মনে করিয়ে দিতে হয়েছিল, এমনকি আমার শরিক দলের অনেকে, যে সেখানে কি ইনসেন্টিভ। আমি বলছি ইনসেন্টিভ তো আমাদের কাছে তো কোনো গোপন বই না, এটা লিখিত দলিল তো আছে আমাদের। সেই লিখিত দলিলের মধ্যে দেয়া আছে আমরা কীভাবে ইনসেন্টিভ দিতে পারি, আর্থিক দিক থেকে, জমির দিক থেকে, বিদ্যুতের দিক থেকে সব লেখা আছে। এবং আমাদের ইনসেন্টিভ পলিসির বাইরে তো আমরা যেতে পারি না, যাওয়া সম্ভব নয়। সালিম গোষ্ঠীর সঙ্গে সেই আলোচনার সেই দিক প্রসঙ্গটা এখনো আসেনি। তাতে ওরা কত রাস্তা করতে খরচ হবে ওটা ডিটেলস প্রজেক্ট রিপোর্ট করলে পাওয়া যাবে। ব্রিজ করতে কত খরচ হবে সেটা ওদের তৈরি করে আমাদের সরকারকে সোজা দিতে হবে। রাস্তার জমি কিনতে হবে পয়সা দিয়ে, রাস্তা তৈরি করতে হবে, করে ওদের কত খরচ হবে আর তারপরে ওরা কত লাভ করবে সেই অঙ্কটা ডিটেলস রিপোর্ট হলে জানা যাবে। তো সিঙ্গুরের ক্ষেত্রে আমরা এখন পর্যন্ত যা করেছি আমরা সঠিক জায়গায় গেছি, আমাদের ইনসেন্টিভ পলিসির মধ্যে আছে। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে যে এই প্রজেক্ট এখানে নিয়ে আসা কত কঠিন কাজ ছিল। উত্তরাঞ্চলে চলে গেলে যে ইনসেন্টিভ তারা পেতেন, তারা কিন্তু উত্তরাঞ্চলের জমি এখনো হাতে রেখেছেন। সেই জমি সেইখান থেকে তাদের এখানে নিয়ে আসা কত কঠিন কাজ, এবং জমি অধিগ্রহণের দায়িত্ব সরকারকে নিতে হলো এই কারণে যেটা একটা ফ্ল্যাগশিপ প্রজেক্ট। অটোমোবাইলসে আমরা এত পিছিয়ে গেছি, যদি এইটা আমরা করতে পারি তাহলে অটোমোবাইলসে পশ্চিমবাংলা আবার ঘুরে দাঁড়াবে, আমরা অন্যদের অ্যাট্রাক্ট করতে পারবো। অ্যানসিলিয়ারি ইউনিটস, কারখানায় কাজ হবে, কারখানাটা হবে 700 একর জমিতে, আর 300 একর জমিতে হবে অ্যানসিলিয়ারি ইউনিটস। 130টা অ্যানসিলিয়ারি ইউনিটস ওদের প্যানেলেই আছে, টাটাদের বড় বড় তারা অ্যানসিলিয়ারি গ্রুপস। এইটা আপনার আরও ছড়াবে। সুতরাং উত্তরাঞ্চল থেকে নিয়ে আসার জন্য আমাদের যে বাড়তি উদ্যোগ নিতে হচ্ছে এটাও তো মানুষকে বুঝতে হবে, এর মধ্যে ট্রান্সপারেন্সির কোনো অভাব নেই। মাননীয় বুদ্ধদেব ভট্টাচার্য পশ্চিমবঙ্গের অন্যতম জনপ্রিয় রাজনীতিবিদ ছিলেন। মতাদর্শগতভাবে ভিন্ন মেরুর লোক হলেও ব্যক্তিগতভাবে ওনাকে আমি অত্যন্ত সম্মান করতাম। আজকে যখন বাংলায় দুর্নীতি আর রাজনীতি একে অপরের পরিপূরক হয়ে গেছে,
তখন নিঃসন্দেহে একথা বলা যেতে পারে যে ভবিষ্যৎ প্রজন্ম এবং ভবিষ্যতের রাজনৈতিক ব্যক্তিরাও বুদ্ধ অন্তত এই চরিত্রটা তারা যদি গ্রহণ করতে পারে, রপ্ত করতে পারে, বাংলা বাঁচবে বলেই মনে করি। একটা প্রাক্তন মুখ্যমন্ত্রী সামান্য একটা ফ্ল্যাটে সাধারণ জীবনযাত্রা নির্বাহ করে কিভাবে আজ আমাদের ছেড়ে চলে গেলেন, এই উদাহরণগুলো কিন্তু বাংলাকে গর্বিত করে। বাংলার রাজনৈতিক যে প্রেক্ষাপট, সেই রাজনৈতিক প্রেক্ষাপটে একটা উজ্জ্বল জ্যোতিষ্কের মতন এগুলো কিন্তু বিরাজ করে। বুধবার ছিল 22শে শ্রাবণ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুদিন। বৃহস্পতিবার 23শে শ্রাবণ চলে গেলেন বুদ্ধদেব ভট্টাচার্য। ফুরায় যাতা ফুরায় শুধু চোখে, অন্ধকারের পেরিয়ে দুয়ার চায় ছুটে আলোকে, পুরাতনের হৃদয় টুটে আপনি নূতন উড়বে ফুটে, জীবনে ফুল ফোটা হলে মরণে ফল ফলবে। কার্ল মার্কস থেকে এঙ্গেলস, লেনিন, মার্কভস্কি, কামু, কাফকা, গার্বিয়েল গার্সিয়া মার্কেজ থেকে ম্যাক্সিম গোর্কি, বুদ্ধদেব ভট্টাচার্য পড়তে ভালোবাসতেন, লিখতে ভালোবাসতেন। এর পাশাপাশি বুদ্ধদেব ভট্টাচার্যের প্রাণীর কবি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। কবিগুরু ছিলেন তার আশ্রয়, আর তার অনুপ্রেরণা ছিলেন কাকা সুকান্ত ভট্টাচার্য। কাকার মৃত্যুর বছর তিনেক আগে জন্ম বুদ্ধদেবের, 1944 সালের 1 মার্চ। ফলে কাকা সুকান্ত ভট্টাচার্যের সঙ্গ খুব বেশি দিন পাননি বাংলার বুদ্ধদেব ভট্টাচার্য, কিন্তু তাঁর জীবনে কাকার প্রভাব ছিল অপরিসীম। বাম ছাত্র যুবদের হার্টথ্রব, বাম দুর্গের শেষ সেনাপতি, অনুগামী অনুরাগীদের চোখের জলে ভাসিয়ে বিদায় নিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। লাল পতাকায় মোড়া মরদেহ শেষবার বেরোল পাম অ্যাভিনিউয়ের বাড়ি থেকে। তিনি বাংলাকে দেশের অটোমোবাইল শিল্প মানচিত্রের মাস্ট ভিজিট ডেস্টিনেশন তৈরি করতে চেয়েছিলেন, কিন্তু সেই স্বপ্ন থেকে গেছে অপূর্ণ, আর ইতিহাসের পাতায় ট্র্যাজিক হিরো হিসেবেই রয়ে গেছেন সেই বুদ্ধদেব ভট্টাচার্য। অনেকেই বলেন মুখ্যমন্ত্রী হয়ে তিনি চাননি জ্যোতি বসুর জুতোয় পা গলাতে, উল্টে হাঁটতে চেয়েছিলেন বাংলার রূপকার বিধানচন্দ্র রায়ের পথে। আর বুদ্ধদেব ভট্টাচার্য যখন শিল্পায়ন এবং কর্মসংস্থানের লক্ষ্যে বিধানচন্দ্র রায়ের পথে হেঁটেছেন, তখন কংগ্রেস থেকে উঠে আসা মমতা বন্দ্যোপাধ্যায় আবার সিঙ্গুরে জমি ফেরানোর দাবিতে আন্দোলন করেছেন। 2006 সালের বিধানসভা ভোটে জয়ের দিনই বুদ্ধদেব ভট্টাচার্যের কাছে এসেছিল রতন টাটার টেলিফোন, আর সিঙ্গুরে যে ন্যানো গাড়ির কারখানা তৈরি হতে চলেছে, ওই দিনই সবার প্রথম এবিপি আনন্দকে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে জানিয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। বুদ্ধবাবু, একটা খবরের খোঁজার আর কি কৌতূহল, রতন টাটা খানিকক্ষণ আগে সাংবাদিক সম্মেলন চলাকালীন আপনাকে একটা চিঠি পাঠিয়ে একটু বিষয়টা বলুন। আজকের দিনে মানুষ একটু আশার কথা, এটা একটা ভালো উপহার। পশ্চিমবাংলার শেষ পর্যন্ত তারা অটোমোবাইলস ফ্যাক্টরি করার ডিসিশন নিয়েছে। কত কোটি টাকা কোনো হিসেব না, এই চিঠিতে ওসব থাকে না। কোথায় হবে কিছু সেটা ওদের লোক পরশুদিন সকালে আসছেন, 2-3টে জায়গা তার আগে টিম এসে দেখে গেছে, সেটা আপনাদের বলিনি। তারা কালকে জায়গাটা ফাইনাল করে আমার সাথে দেখা করে তারপরে যাবেন। কি ধরনের অটোমোবাইল? ওই যেটা স্মলেস্ট কার, যেটা 1 লক্ষ টাকার গাড়ি। হ্যাঁ, আমি তো ভাবতেই পারছি না 1 লক্ষ টাকার গাড়ি কি করে হবে। আপনি কিনবেন? হ্যাঁ, না না, আমার গাড়ি কেনা। আর এরপরই টাটারা যখন তিলে তিলে সিঙ্গুরের বুকে কারখানা করতে শুরু করে, তখন জমি অধিগ্রহণের বিরুদ্ধে আন্দোলনে নামে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল। শেষমেশ 2008 সালের 3রা অক্টোবর বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে বৈঠকের পর সিঙ্গুর থেকে সরে যাওয়ার কথা ঘোষণা করেন রতন টাটা। দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর সিঙ্গুরে গিয়ে জমি ফিরিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভেঙে ফেলা হয় টাটার কারখানার কাঠামো।
কোথাও এই সিঙ্গুর এবং নন্দীগ্রাম একটা রাজনৈতিক তাৎপর্য, এই যে বিরোধীরা সে অতি বাম, বাম, ডান যারা আপনাদের বাইরে ছিল তারা হঠাৎ আপনার মনে হয় না এক কাট্টা হয়ে গেছে আপনার বিরুদ্ধে, আপনাদের বিরুদ্ধে এবং আপনার বিরুদ্ধে? হ্যাঁ, সেটা কিন্তু শুধু এখানে না, আপনি যদি হিসাব করে চলে যান, আপনার ইসকোর যে প্লান্ট এতদিন পরে আবার রিভাইভ করা হলো, সেন্ট্রাল গভর্নমেন্ট 9,000 কোটি টাকা ইনভেস্ট করছেন, রিভাইভাল অ্যান্ড এক্সপ্যানশন, সেইখানেও জমি নিয়ে একটা অসুবিধা তৈরি করার চেষ্টা করে। একটা মামলা হয়েছিল সেখানে, সেই মামলাও তৃণমূল করেছিল, ইসকোকেও আটকাতে হবে। আচ্ছা, আপনি যেখানে যে কোনো প্রজেক্টের বিরুদ্ধেই হুমকি আসছে, তার মানে কি বলতে চাইছেন? যে সরকার এসেছেন, আপনারা মানুষের সমর্থন নিয়ে এসেছেন, কিন্তু এবার বাড়িতে গিয়ে ঘুমুন। আমরা ঘুমোতে আমরা সরকারে আসিনি, আমাদের এগোতেই হবে, এটাই মানুষের ম্যান্ডেট। আর যেটা আপনি বলছেন সেটাও খুব মানে কি বলবো, মজার ব্যাপার। বিজেপি থেকে আরম্ভ করে তৃণমূল, এক্সট্রিম রাইট উইং, এক্সট্রিম লেফট উইং, এবং লেফট উইংয়ের সঙ্গে, এক্সট্রিম রাইট উইংয়ের সঙ্গে আবার জড়িত হয়েছে কিছু অবাঞ্ছিত মানে অতিথি বাইরে থেকে আসছেন এবং তারা কিন্তু আসছেন নিজেদের শক্তিতে না, এই নকশালাইটদের জড়ো করে নিয়ে আসছেন। এই নকশালাইটরা, এটা তো বলতে পারেন একটা ব্যর্থ রাজনীতি, একটা মতবাদ, তাদের কিছু কিছু এখনো ইমোশনালি এসব করছে কিছু ছেলেরা। এই যে প্রেসিডেন্সি বা যাদবপুর থেকে যায়, এরা কারা? এরা তাদের মতবাদটা কি তারাও ভালো করে জানে না, কিন্তু একটা রোমাঞ্চকর কিছু করবো। প্রেসিডেন্সি কিন্তু আপনার কলেজ? হ্যাঁ, আমার কলেজ। ওই প্রেসিডেন্সিতেও নকশাল শুরু হয়েছিল, এবং ল্যাবরেটরি যখন পড়ালো ওটা, তখন আমাদের তো মানে পার্টি থেকে বিদায় করে মানে প্রায় বাদ চলে যাচ্ছিলাম, বোঝাতে পারিনি ল্যাবরেটরি ভাঙাটা অন্যায়, এখনও বোঝে কিনা জানি না আমি অবশ্য। যাই হোক, সেখানে এই যে বিভিন্ন শক্তির সমন্বয় হচ্ছে, এটা হয়, এবং এটা ইতিহাসের প্রমাণ, দক্ষিণপন্থী এবং চরম বামপন্থীরা এক হয়ে যায়। আমি আমাদের ঘরের মধ্যে যখন কথা বলি, যখন বলি যে যখন রুশ বিপ্লবের পর সিভিল ওয়ার হচ্ছে, সমস্ত দক্ষিণপন্থী হোয়াইট গার্ডস যাদের বলতো, তাদের সঙ্গে লড়াই চলছে, লেনিনের কিন্তু গুলিটা এসেছিল বাঁ দিক থেকে, সোশ্যালিস্ট রেভলিউশনারি টিমে, যে লেনিন যথেষ্ট বিপ্লবী নয়, গুলিটা কিন্তু ডান দিক থেকে আসেনি, বাঁ দিক থেকে এসেছিল। অনিচ্ছুক কৃষকরা জমি ফেরত পেলেও এখনো তা পুরোপুরি চাষযোগ্য হয়নি। এই অবস্থায় বিরোধীরা আক্ষেপ ও হতাশার সুরে বলেছেন, টাটা গেল সানন্দে, আমরা চাষ করি আনন্দে। সিঙ্গুর থেকে চলে যেতে বাধ্য হয়েছেন টাটারা। কারখানার সেই জমিতে আজ কোথাও জলাশয়, কোথাও বা সামান্য কৃষি, আর ইতিহাসে বুদ্ধদেব ভট্টাচার্য রয়ে গেছেন ট্র্যাজিক হিরো হয়ে। আমার সাথে দেখা হয়েছে সিঙ্গুর আন্দোলনের পরে, গোপাল গান্ধী যখন গভর্নর ছিলেন, একটা সুন্দর পরিবেশে আলোচনা হচ্ছিল। গোপাল গান্ধী তখন জিজ্ঞেস করলেন, আচ্ছা বলুন তো, ভরা থাক গানটার অন্তরাটা কি? উনিও বসেছিলেন, আমিও বসেছিলাম। আমি তখন বলেছিলাম, যে পথে যেতে হবে সে পথে তুমি একা, নয়নে আধার রবে, ধ্যানে আলোক রেখা। এই ঘটনাগুলো আমার মনে পড়ে। ব্যক্তি বুদ্ধদেব ভট্টাচার্যকে আমি অত্যন্ত শ্রদ্ধা করি। আমি সিঙ্গুরের বিধায়ক হিসেবে সিঙ্গুরের বঞ্চিত কৃষকদের পাশে দাঁড়িয়ে তার বিরোধিতা করি। ব্যক্তি বুদ্ধদেব ভট্টাচার্য নয়, জমি অধিগ্রহণ করতে চেয়েছেন সেই বুদ্ধদেব ভট্টাচার্যের প্রতি আমি বিরোধিতা করি। কিন্তু আমার স্বীকার করতে কোনো দ্বিধা নেই যে সেদিন যদি সমঝোতার মাধ্যমে সিঙ্গুরে টাটার কারখানা হতো, তাহলে শুধু সিঙ্গুর নয়, সমগ্র পশ্চিমবঙ্গের একটা সম্ভাবনা উজ্জ্বল হতো, এবং আর্থিকভাবে কর্মসংস্থানের ক্ষেত্রে পশ্চিমবাংলার একটা চিত্র, উজ্জ্বল চিত্র আমরা এই সিঙ্গুর থেকেই দেখতে পেতাম। আমার ব্যক্তিগত ধারণায় ইতিহাসে এই নিয়ে বিচার করবে যে ওনার যেহেতু দুটো বড় ভুল, শিল্পায়নের উপর কয়েকটি ডিসিশন এবং নন্দীগ্রাম সিঙ্গুরকে বলে, সেগুলো কিন্তু ওনার যদি ঠিক উপদেষ্টা থাকতো, ঠিক আমলারা থাকতেন, ওনাকে তাদের উপর ভরসা রাখতেন, বোধহয় দুঃখজনক ঘটনা হতো না। শিল্পের জমি, যে শিল্পের জমি
এই যে আপনাদের ক্ষমতা থেকে সরে যেতে হলো তার অন্যতম বড় কারণ বলে আপনার দল, আপনার দলিলেই তার একটা ইঙ্গিত আছে। শিল্পের জমি একজন শিল্পপতি, যেটা কেন্দ্র সরকার চাইছে 80% 20%, সেই অধিগ্রহণের ফর্মুলা মেনে কি সম্ভব? ধরুন কেন্দ্রীয় সরকারের ওই আইন এখনও তো লোকসভায় আসেনি, ড্রাফট ক্যাবিনেটে পাস হয়েছে, ক্যাবিনেট করেছে, ড্রাফট হয়েছে। আমার ধারণা সরকারের ভূমিকাটা আরও গুরুত্বপূর্ণ হওয়া উচিত। সারা দেশের সম্পর্কে আমার সব পরিষ্কার সব জায়গায় সম্পর্কে আমি বলতে পারবো না, কিন্তু এ রাজ্যে ধরুন যদিও মনে করুন সিঙ্গুরের ক্ষেত্রে, অন্তত সিঙ্গুরের ক্ষেত্রেও 80% সমর্থন আমরা নিশ্চয়ই পেয়েছিলাম, সেরকম কোনো সন্দেহ নেই। কিন্তু সরকার যদি নিজে দায়িত্ব না নেয় তাহলে শিল্পপতিদের কাছে বিকল্পটা হচ্ছে ল্যান্ড মাফিয়া অথবা হাত গুটিয়ে বসে থাকা। যদি একটা ভারসাম্য রেখে কৃষি এবং শিল্পের উন্নতি করতে হয় তাহলে সরকারের ভূমিকাটা আরও গুরুত্ব আছে। ধরুন যেটা বলছেন অনেকে, আপনিও বললেন এক্ষুনি, হ্যাঁ সিঙ্গুরে এবং নন্দীগ্রামে গিয়ে, সিঙ্গুরে আটকায়নি আমরা, সিঙ্গুরে করে এনেছিলাম প্রায় 80-85% হয়ে গেছিল কারখানা। নন্দীগ্রামে গিয়ে একটা গোলমাল হলো, তবে সেই গোলমালটা সিঙ্গুরে ছড়িয়ে পড়ল এবং তার ফলে একটা জটিলতার সৃষ্টি হলো। জটিলতাটাকে সেই মুহূর্তে আমাদের আর মুখোমুখি হওয়া সম্ভব হলো না। হ্যাঁ, আমরা তার জন্য পরাজিত হয়েছি। তার থেকে শিক্ষা গ্রহণ করছি। জমি অধিগ্রহণের ব্যাপারে আরও সতর্ক হতে হবে। মানুষের মধ্যে যেন কোনো বিরোধ না থাকে, বিরোধমূলক অবস্থা নিয়ে শিল্প করা যায় না, এই ব্যাপারটি সতর্ক হতে হবে। কিন্তু মনে করুন আমরা পরাজিত হলাম, আর একটা দল জিতলো, ঠিক আছে, কিন্তু শিল্পায়নের প্রশ্ন তো বাতিল হতে পারে না। বোধহয় আমি বিরোধের প্রশ্নে আসবো। আপনি বিরোধের কথা বলছেন যে এই রকম একটা পোলারাইজড রাজ্যে 10-15% লোক তো রাজনৈতিক কারণেই না বলবেন, কোথায় জমি নেবেন? না, সেখানেই তো প্রশ্ন আসছে যে সরকারের কোনো ক্ষেত্রে এটা হয় না যে ধরুন রেলপথ করতে গেলে বা ব্রিজ করতে গেলে বা আরও গুরুত্বপূর্ণ ইনস্টলেশন, সামরিক দপ্তরের জন্য কিছু ঘরবাড়ি করতে গেলে জনস্বার্থে অধিগ্রহণ, যেটাকে একেবারে পিওরলি জনস্বার্থে অধিগ্রহণ, তার জন্য হবে। কিন্তু সেখানেও তো 100%-এর সমর্থন পাওয়া যায় না। তাই জন্যই তো ওই ধরনের একটা আইন দরকার। সে ব্রিটিশ আমলের আইন পাল্টানো উচিত আমিও মনে করি, কিন্তু একটা দায়িত্বশীল সরকারের যদি ওভারঅল ডেভেলপমেন্ট করতে হয় একটা দেশে, তার হাতে নতুন আইন চাই এবং সেই নতুন আইনের সরকারের হাতে বেশি ক্ষমতা দেওয়া উচিত। কত পার্সেন্ট বলে আপনার মনে হয়? পার্সেন্ট আমি বলতে পারবো না, কিন্তু প্রয়োজন হলে মনে করুন সরকারের হাতে যে ক্ষমতা থাকা উচিত সেটা সরকারের আইন দিয়ে ওটা করা যায় না। মনে করুন আলোচনা মূল সমস্যাটা কি, মানুষকে আগে কনভিন্স করো, বোঝাও একটা দিক। দ্বিতীয় হচ্ছে তার দামটা যেন ঠিক পায়। তৃতীয় হচ্ছে যতটা সম্ভব তার পুনর্বাসন। এই তিনটেকে রক্ষা কবচ করে সরকারের এগোনো উচিত। আপনার এই মত কি আপনার দল মানে? বিজয়বাড়া ডকুমেন্টে পরিষ্কার বলা হচ্ছে মানুষের ইচ্ছের বিরুদ্ধে কোনোভাবে জমি নেওয়া যাবে না। আপনার দলের ডকুমেন্ট? না, ডকুমেন্ট ঠিক এভাবে বলা হয়নি। ডকুমেন্টে ভাগ করে দেওয়া হয়েছে, যেরকম বললাম, যেটা সরকারি পরিকাঠামো তোলা। আমি স্পেসিফিক বেসরকারি শিল্প বলছি। বেসরকারি শিল্পের ক্ষেত্রে একটা মনোভাব আছে, সেটা মনোভাবটা হচ্ছে এই যে এটা তাদেরই করে নিতে হবে, সরকার তার জন্য কিছু করবে না। এটাতে আমার মনে হয় এটা সম্ভব না। একটা দায়িত্বশীল সরকার একটা শিল্পকে বলতে পারে না যে ধরুন সিঙ্গুরের মতন প্রশ্ন, ম্যানুফ্যাকচারিংয়ের মতন বড় শিল্প যদি আবার প্রয়োজন হয়, হওয়া উচিত, আরও দরকার আমাদের। কাউ যদি 1000 বিঘা 2000 বিঘা জমি লাগে, তাহলে আমি কি বলবো, আপনি গিয়ে জমি জোগাড় করুন 3000 কৃষকের সঙ্গে দরাদরি করে, কি করে করবে? তার মানে সে শিল্পটা আমার হাতছাড়া হচ্ছে। যে জিনিসটা আমাদের মাথার চিন্তার মধ্যে আসে না, যেন ডেকে শুনে গরিব কৃষকদের একটা জমি একজন বড়লোক শিল্পপতিকে দিয়ে দিলাম। আরে এটা তো ইস্যু না, ইস্যুটা হচ্ছে হ্যাঁ দিয়ে দিলাম, তার জন্য কত কর্মসংস্থান হলো, হাজার হাজার ছেলে মেয়ে কাজ করবে, হাজার হাজার মানুষ ডাইরেক্টলি এবং ইনডাইরেক্টলি এমপ্লয়েড হবে। সিঙ্গুরের ওই জমি থেকে কি মূল্য সৃষ্টি হতো, কতজনের শ্রমদিবস সৃষ্টি হতো, ফ্যাক্টরিটা হয়ে গেলে কি মূল্য সৃষ্টি হচ্ছে, কত শ্রমদিবস সৃষ্টি হচ্ছে।
প্রথমবার স্বল্প সময়, তারপর দুবার পূর্ণমেয়াদ মুখ্যমন্ত্রী থাকাকালীন বেশ কয়েকবার বিতর্কিত মন্তব্য করে সমালোচনার মুখেও পড়তে হয়েছিল বুদ্ধদেব ভট্টাচার্যকে। 2006 সালে বিধানসভা নির্বাচনে 235 আসনে জয়ের পরে তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বিরোধীদের উদ্দেশ্যে একবার বলেছিলেন, আমরা 235, ওরা 30, ওদের কথা কেন শুনব। আবার 2007-এর 10ই নভেম্বর নন্দীগ্রাম পুনর্দখল করে সিপিএম, যা সিপিএম এর ভাষায় ছিল অপারেশন সূর্যোদয়। 13ই নভেম্বর মহাকরণে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন, দে হ্যাভ বিন পেড ব্যাক বাই দেয়ার ওন কয়েন। তার এই মন্তব্যেও বিতর্কের ঝড় উঠেছিল। 2007 সালের 14ই মার্চ নন্দীগ্রামে গুলি চালায় পুলিশ, সংঘর্ষে নিহত হন 14 জন গ্রামবাসী। 2008-এর পঞ্চায়েত ভোটে প্রথম ধাক্কা খায় বামফ্রন্ট। পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদ দখল করে তৃণমূল। এরপর 2009 সালের লোকসভা ভোটে 42টি আসনের মধ্যে 27টিতে হেরে যায় বুদ্ধদেবের নেতৃত্বাধীন বামফ্রন্ট। পরে নন্দীগ্রামে গুলিচালনার ঘটনায় ভুল স্বীকার করে দুঃখ প্রকাশও করেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। কিন্তু ততদিনে যা হওয়ার হয়ে গেছে। 2011 সালের বিধানসভা নির্বাচনে অবসান হয় 34 বছরের বাম শাসনের। রাজভবনে মমতা বন্দ্যোপাধ্যায় শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। আমন্ত্রণ রক্ষাও করেছিলেন তিনি। এই হলেন বুদ্ধদেব ভট্টাচার্য, যিনি শিল্পের স্বপ্ন দেখেছেন, স্বপ্ন পূরণের জন্য মরিয়া চেষ্টা করেছেন। কিছু ক্ষেত্রে ভুল করেছেন, আবার ভুল স্বীকারও করেছেন। সারা জীবন যে সুস্থ ভদ্র রাজনীতি করেছেন। শোচনীয় পরাজয়ের পরও নতুন মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থেকে সেই ধারাই বজায় রেখেছেন তিনি। 1944-এর 1 মার্চ, দেশে তখনও ব্রিটিশ শাসন। উত্তর কলকাতার শ্যামপুকুরের এই বাড়িতে জন্মগ্রহণ করেন বুদ্ধদেব ভট্টাচার্য। 11D রামধন মিত্র লেন, প্রাক্তন মুখ্যমন্ত্রীর মামার বাড়ি। তাঁর শৈশব কৈশোরকাল কেটেছে এখানেই। 11D রামধন মিত্র লেন, কলকাতা 4, এই হচ্ছে সেই বাড়ি। সেই বাড়িতেই কিন্তু জন্মেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। 3 তলা, ঠিক সেখানেই তার পরিবারের সদস্যদেরকে নিয়ে তিনি এখানেই থাকতেন। স্কুল জীবনটা এখানেই কেটেছে, এমনকি কলেজ জীবনও এখানে কেটেছে। পাশেই ফ্রেন্ডস কেবিন, সেখানে আড্ডা ছিল সন্ধে হলেই। আমার দিদিরা সব একসঙ্গে খেলাধুলো করেছে, দিদির থেকে 2 বছর বড়। তো বন্ডেল রোডে যে বুদ্ধবাবুর বাড়িতে আমার দিদি যতদিন মা বেঁচে ছিল ততদিনই যাতায়াত। একবার আমি দিদির সঙ্গে গেছিলাম ওনার মায়ের কাছে। এই বাড়ির একটা বাড়ি পরেই থাকতেন বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র। বাঙালির মহালয়ার শুরুটা আজও যার কণ্ঠস্বর শুনে হয়। আমার পরিচালনা আমার ওনারও নাট্যরূপ দেওয়া, যে কটা অভিনয় করেছে সেটাই বলছি। সেটা হচ্ছে মাস্টারমশাই, ঠাকুরদা, ওয়েটিং ফর লিফট, বিজয়ের অপেক্ষা, ওরই ভাবানুবাদ করা। ভালো ছেলের যা গুণ সব কটাই হচ্ছে মধ্যে ছিল। হ্যাঁ, কোনো কারোর সঙ্গে কোনো মনোমালিন্যতা আমি দেখিনি। রাজনীতিতে সক্রিয় হওয়ার সঙ্গে সঙ্গে বাড়ি বদলান বুদ্ধদেব ভট্টাচার্য। পরবর্তীতে তাঁর ঠিকানা হয় ট্যাংরা হাউজিং এস্টেটের ই ব্লকের 6 নম্বর ফ্ল্যাট। 2 কামরার রুমেই থাকতেন বুদ্ধদেব ভট্টাচার্য। কখন? ঠিক তার রাজনৈতিক কেরিয়ার যখন শুরু হচ্ছে বলা যায়। তার কারণ এখানে থেকেই প্রথম ভোটে দাঁড়ানো, প্রথম মন্ত্রী হওয়া। তিনি যে রাজনীতিতে আছেন, তিনি যে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছেন, পাশের বাড়ির লোক বা প্রতিবেশীরাও পর্যন্ত জানতে পারতেন না। তার কারণ তিনি রাজনীতি এক জায়গায় রাখতেন এবং তার যে জায়গায় তিনি থাকেন সেখানে তিনি একরকমভাবে থাকতেন। আমি প্রথমে তার সম্বন্ধে বিশেষ কিছু জানতাম না, পরে জানতে পারলাম যে উনি ডিওএফের সেক্রেটারি আর কি। প্র্যাকটিক্যালি যেদিনকে ভোটের রেজাল্ট বেরোলো, টিভি খুললাম সকালে, তখনই দেখতে পারলাম উনি ওই কাশীপুর থেকে জিতেছেন। তারপরেই তো ইতিহাস, মন্ত্রী হয়ে গেলেন, 2 মাস ছিলেন, তারপরে এখান থেকে শিফট করে এসসি ব্যানার্জি রোডে চলে গেলেন। আমার বাবা মা বলেছিলেন যে বুদ্ধবাবু যখন যাচ্ছিলেন সরকারি গাড়িতে মন্ত্রী হওয়ার পর, তখন উনি আমার বাবা মাকে বলেছিলেন তোমাদের ট্যাক্সি করে দিচ্ছি, ট্যাক্সি করে পেছনে ট্যাক্সি করে বাবা মাকে নিয়ে গেছিলেন সরকারি গাড়িতে, একদম নিয়ে যায়নি। বুদ্ধদেব ভট্টাচার্যের জীবনাবসান মানে এক রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি। বুদ্ধবাবু মানেই শত শত রাজনৈতিক স্মৃতি। বামপন্থী পরিবারে বেড়ে ওঠা সংস্কৃতি তাঁর উপর প্রগাঢ় প্রভাব ফেলেছিল। 1962 সালে ভারত চীন যুদ্ধের পর 1964 সালে ভারতের কমিউনিস্ট পার্টি ভেঙে তৈরি হয় সিপিএম। এর 2 বছর পর 1966 সালে বুদ্ধবাবু সিপিএমের সদস্য হন। সেই শুরু। তারপর এক ধাপ করে এগোতে এগোতে রাজ্যের কাণ্ডারি।
আমি নাম বদলের ক্ষেত্রে আসবো। একটার পর একটা মেট্রো স্টেশনের নাম বদল হচ্ছে। নিমতলা শ্মশানঘাটের নাম প্রস্তাব করেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী যে রবীন্দ্রনাথ ঠাকুরের হবে, কিন্তু এই রাস্তার নাম বদল তো আপনারাও কমিটি বসিয়ে করেন। আমি আপনার সম্বন্ধে কাছে আমি একমত, এটা ঠিকই। দেখুন, সব দেশে আমি কি হচ্ছে না হচ্ছে এটা বোঝার চেষ্টা করেছিলাম, কারণ আমাকে একবার খুব রাধারমন মিত্র বলে একজন, তিনি কলকাতার বিখ্যাত ব্যক্তি ছিলেন, তার কলকাতার বইটা এখনো পর্যন্ত বিখ্যাত। তিনি আমাকে তখন অসুস্থ হয়ে পড়েছেন, আমাকে একদিন ডেকে খুব ধমক মারলেন, তোমরা কি আরম্ভ করেছো, এরপরে কলকাতার ইতিহাস লেখা যাবে না। আচ্ছা, আমি বরুণদারও মত নেবার চেষ্টা করছি, আমি বিদেশেও কিছু লোককে, বন্ধু বান্ধবকে জানার চেষ্টা করছি, তারা শতটুকু অ্যালাউ করে, তাদের হেরিটেজ কমিটি কমিশন বা কর্পোরেশন এদের মধ্যে এরকম দ্বন্দ্ব হয় কিনা আমি এখনো সিদ্ধান্ত আসতে পারিনি। কিন্তু আমার প্রাথমিক মনোভাবটা হচ্ছে এটা না করাই ভালো, এটা না করাই ভালো, কারণ হেরিটেজটা নষ্ট হয়। কিন্তু যদি আপনি বলেন আবার এটা ঠিক, যে আবার কেন আমি খুব নিশ্চিত হতে পারি না এই কারণে, হ্যারিসন রোড কি হ্যারিসন রোডই থাকবে না মহাত্মা গান্ধীকে আপত্তি করবো কি করে? ঠিক আছে, কিন্তু ভৌগোলিক অবস্থান, আপনার শ্যামপুকুরের নাম বদলে বিনয় বাদল দীনেশ মার্গ হয়ে গেল, মানে আমি বলছি যে ভৌগোলিক অবস্থান, শ্যামবাজার, শ্যামপুকুর, নিমতলা, এগুলো তো পুকুরটা হয়নি, বিবাদী ভাগটা হয়েছে। আমি বলছি মানে ভৌগোলিক প্রশ্ন আসে যে তখনকার সেই লাট সাহেব, বড় লাট সাহেব, ছোট লাটদের নামে রাস্তা থাকবে না, আমাদের বিনয় বাদল দীনেশের নাম আসবে, গান্ধীজির নাম আসবে, সার্কুলার রোড, সুভাষচন্দ্র আসবে, সত্যি তো রাস্তাটা গোলাকার। সেটা ঠিকই, এর দুটো এক্সট্রিম দিক আছে। যেমন আমরা এসে সরকারে কলকাতায় শহরে, আমরা তখন আসিনি, আমি আসিনি যুক্তফ্রন্টে, আমরা কলকাতাতে একগাতা স্ট্যাচু তুলে দিলাম, তখন আমাদের খুব ভালো লেগেছিল, লালবাগানে পাঠিয়ে দিল, অত্যাচারী সাহেবদের ছবি তুলে নাও। কিন্তু আমি সেটা অনেকদিন পরে আমার ভুলটা ভাঙলো, আমি যখন কিউবায় গেলাম, কিউবা আমাকে দেখালো যে যখন স্লেভ সিস্টেম, জানেন ওই দীর্ঘ পথে পরিক্রমা, স্পেন থেকে জাহাজ উঠতো, আফ্রিকার ওয়েস্ট কোস্টে সিয়েরা লিওন হয়ে হাভানায় নামতো, ওই প্রিজন, ওই রাস্তা, ওই জাহাজ থেকে নামানো সেই স্লেভসদের সমস্ত পরিকাঠামোটা রেখে দিয়েছে। আর রেখেছেন কারণ বলে এটা আমাদের কলোনিয়াল পাস্ট, এটা স্লেভারি, কিন্তু এটা আমরা অস্বীকার করতে পারি না বলে আমাকে গালাগাল দিয়ে বললো, দেখেছি শুধু এই বাড়িটাই হচ্ছে ব্যতিক্রম, আমেরিকানসরা অসভ্য, কিচ্ছু জানে না, এখানে একটা ব্যাংকের অফিস বাড়ি করে বসে আছে, ওই আমাদের ওই লালদিঘির পাশে ওই বিরাট বাড়িটার মতো, চক্ষুশূল একেবারে। এই হেরিটেজের কনসেপ্টটা আমার পরিষ্কার ছিল না, ওখানে গিয়ে শিখলাম। এখন অনেকের অনেক মত আছে, কিন্তু আমার ধারণা ঠিকই যে নতুন রাস্তার নাম দেওয়াই ভালো, যার নাম এখনো হয়নি তার নাম দেওয়া ভালো, কিন্তু পুরনো রাস্তার নাম পাল্টে দেওয়াটা শুধু ইতিহাস লেখা অসুবিধা হবে, যেটা উনি বলেছেন রাধারমন বাবু, সেটা ছাড়াও হেরিটেজটা রক্ষা করা উচিত, এটা আমার মনে হয়েছে। আপনাকে একটা প্রস্তাব দিই, বিভিন্ন বাইরের দেশে, একাধিক দেশে একটা ব্যবস্থা হয়েছে, সেটা হচ্ছে শ্রদ্ধেয় মানুষের জন্মদিন, সেই একদিনের জন্য সেই রাস্তাটার নাম, সেদিন ডাকটিকিট প্রকাশ হলো, ইত্যাদি হলো, ওই রাস্তাটার নাম পাল্টে গেল একদিনের জন্য, তারপরে আদি নামটাই রয়ে গেল এবং সেটাই প্রিভেল করলো। এটাও শুনেছি আমি, এটা আমার মনে হয় আপনি ভেবে দেখতে পারেন। সেটাও আমাদের দেশে, হ্যাঁ, এরকম একটা পথ বার করতে হবে, এবং সেখানে আমার ধারণা যে যারা এসব ব্যাপারে সত্যি ভাবনা চিন্তা আছে, দেশ বিদেশের খবর রাখেন, তাদের দিয়ে আমাকে এরকম একটা কিছু বার করতে হবে। কিন্তু ওইটাই প্রশ্ন ওঠে, মনে করুন যে আমার কাছে তো কোন সময় ঠিক এসেছিল জানি না, লর্ড কার্জন বঙ্গভঙ্গ নিয়ে তখন একটা কুখ্যাত ব্যক্তি, তার নামে এখনো পার্ক চলবে, আমি তো ঠিকই, কিন্তু এখন লর্ড কার্জন ছিলেন এটাও তো অস্বীকার করা যায় না। এইগুলোর মধ্যে একটা কোনো সূত্র বার করা দরকার। এবং আরেকটা জিনিস, যে ভাস্কর্যকে আপনারা লাটবাগানে পাঠিয়ে দিয়েছিলেন, তার শিল্প উৎকর্ষটা নিয়ে বোধহয় প্রশ্ন তোলে, কেউ দেখেও নি, সেগুলো কোনো প্রশ্নই করার সুযোগ পায়নি। তখন একটা এমন আবেগ, একটা দুবেল অবস্থা, তখন আমরা সরকারে, আমি ছিলাম না, কিন্তু আমি তো সরকারের পাশে ভালোই ছিলাম, তখন তো আমরা এগুলোকে কোনোদিন মানে বুঝতেই পারিনি যে এটা একটা অজান্তে একটা ভুল হচ্ছে, বুঝতে পারিনি তখন। সেই যে কালিদাস রায় লিখে গিয়েছিলেন, বর্ষে বর্ষে দলে দলে আসে বিদ্যামঠ তলে, চলে যায় তারা কলরবে, কৈশোরের কিশলয়, পর্ণে পরিণত হয় যৌবনের শ্যামল গৌরবে। শ্যামবাজারের শৈলেন্দ্র সরকার বিদ্যালয়, এখানেই সেই কিশোরের গৌরবের বীজ বপনের সূত্রপাত। ক্লাস 1 থেকে 12 শ্যামবাজারের এই স্কুলেই পড়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। রাজনৈতিক জীবনে সাদা পাঞ্জাবিতে আপামর বাঙালি দেখেছে বুদ্ধদেব ভট্টাচার্যকে, কিন্তু তার ক্লাস 1 থেকে ক্লাস 12 পর্যন্ত যে স্কুলে কেটেছে শৈলেন্দ্র সরকার বিদ্যালয়, ঠিক সেখানে সাদা জামা এবং কালো প্যান্টই ছিল তার ইউনিফর্ম। এবং
এই স্কুলে শুধুমাত্র ক্লাস করেছেন তিনি এমনটাই নয়, তথ্য প্রযুক্তি মন্ত্রী যখন তিনি হন তখনও তিনি এসেছিলেন, মুখ্যমন্ত্রী হওয়ার পরেও তিনি এসেছিলেন। এই হচ্ছে সেই ক্লাসরুম যেখানে এই 12টা বছর বুদ্ধদেব ভট্টাচার্যের কেটেছে। প্রথম বেঞ্চে বসতেন না, কিন্তু অন্যান্য বন্ধুদের সঙ্গে মিলেমিশেই কাটাতেন, এমনটাই শুনেছেন এখানকার শিক্ষকরা। বুদ্ধবাবুকে আমরা খুব ক্লোজলি পেয়েছিলাম এবং উনি এসে প্রথমেই বিভিন্ন ক্লাসরুমগুলো ঘুরতে থাকলেন। কি বললেন উনি? ক্লাসরুমগুলো এসে চিনতে পারলেন তিনি? হ্যাঁ, উনি বলছেন এটা 5B ছিল, এটা 7B ছিল, এটা 8A ছিল, এটা 9C ছিল। উনি সেইভাবে এক একটা করে ক্লাসরুমে যাচ্ছেন আর রোমাঞ্চিত হচ্ছেন। এই স্কুলটাকে উনি একটা অন্য মাত্রায় দেখতেন, সেটা আমরা অনুভব করেছিলাম বুদ্ধবাবুর কথাবার্তা এবং ব্যবহারে। এবং সবচেয়ে যেটা ভালো লেগেছিল যে এখানে তিনি কিন্তু অন্য মানুষ হয়ে গিয়েছিলেন। বোধহয় তার ফেলে আসা সেই 6-এর দশকের ছাত্র জীবনে ফিরে গিয়েছিলেন। আমরা দেখতে পাচ্ছি যে এখানে জ্যোতির্বিকাশ মিত্র মাস্টারমশাই তার ছবি এখানে বা তার অবক্ষ মূর্তি, সেই মূর্তি কিন্তু এখানে রয়েছে। এই মূর্তি উদ্বোধন করেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। বুদ্ধদেব ভট্টাচার্য প্রিয় শিক্ষক ছিলেন, প্রধান শিক্ষক, তার মূর্তি উনি উন্মোচন করেছিলেন। হ্যাঁ, সেই স্যারের সাথে তার একটা খুব ভালো সম্পর্ক ছিল এবং তার বাবার তিনি বন্ধু ছিলেন। বুদ্ধদেব বাবুর পিতৃদেব তিনি পুরোহিত দর্পণ লিখেছিলেন বলে শুনেছি এবং তিনি খুব আধ্যাত্মিক পুরুষ ছিলেন, ধর্মচর্চা করতেন এবং ধর্মীয় গ্রন্থ এক্সচেঞ্জ করতেন তারা দুজনে, জ্যোতির্বিকাশ মিত্র এবং বুদ্ধদেব বাবুর পিতৃদেব। এবং সেই এক্সচেঞ্জটার সময় গো বিটুইনের ভূমিকা পালন করতেন পুত্র বুদ্ধদেব ভট্টাচার্য, পুত্র এবং ছাত্র বুদ্ধদেব ভট্টাচার্য, এবং সেটা তিনি এখানে বসে স্মৃতিচারণ করেছিলেন সেদিন। মুখ্যমন্ত্রী হলেও স্কুলের বন্ধুদের কাছে তিনি ছিলেন সবার প্রিয় বাচ্চু। পাড়ার ছেলেরা বুদ্ধদেব বাবুকে বাচ্চু নামেই চিনত। কেন? ওটা ওনার ডাকনাম। ছেলেবেলার ওনার ডাকনাম ছিল বাচ্চু এবং পাড়ার ছেলেরা ওনাকে বাচ্চু বলেই চিনত। বাচ্চু এসেছে, অনেক বৃদ্ধকে দেখেছি, বৃদ্ধাকে দেখেছি, যারা বাচ্চু এসছে একবার দেখে আসি চল, এরমভাবে ওনারা এসেছিলেন সেই অনুষ্ঠানে। আমার পরিষ্কার মনে আছে এবং অনুষ্ঠানটা পরিচালনার দায়িত্ব আমারই ছিল। প্রাক্তনী স্মরণে এদিন স্কুলে শোক জ্ঞাপন করেন শিক্ষক পড়ুয়ারা।